কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মগুরুদের মাসিক ভাতা প্রদান সহ অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। জেলায় উৎসবের আমেজ। কৃষক কার্ডে ভাগ্য বদলাবে 2 কোটি কৃষকের। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সুফল পাচ্ছেন চাষিরা। ডিজিটাল ভূমি রেকর্ডের ঘাটতি বিশেষ চ্যালেঞ্জ। পাম্পে পাম্পে ভোগান্তি বাড়ছেই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষাও মিলছে না পর্যাপ্ত গ্যাস। দুর্ভোগে চালক ও যাত্রীরা। লোডশেডিং এর প্রভাব শিল্প কারখানায়। ব্যাহত উৎপাদন। ফের চালু হচ্ছে ঢাকার বৃত্তাকার নৌপথ। গাবতলী সদরঘাট রুটে ওয়াটার বাস চালানোর পরিকল্পনা। দূষণমুক্ত নদী, উন্নত জলযান নিশ্চিতের পরামর্শ। এবং 8 বছর পর সিলেটে ফিরছে বিদেশি এয়ারলাইন্স। সেপ্টেম্বর থেকে সিলেট মাস্কাট রুটে চলবে সরাসরি ফ্লাইট। সহজ হবে যাতায়াত, সম্প্রসারিত করবে ব্যবসা বাণিজ্য ও পর্যটন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। বেশ কিছু কর্মসূচি নিয়ে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:15টার দিকে সড়ক পথে গুলশানের বাসভবন থেকে তিনি যাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূচি অনুযায়ী জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সকাল 10:30টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাটে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। পরে কাটিয়াদী উপজেলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর বিকেলে ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন শেষে জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন সরকার প্রধান। বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এই মুহূর্তে কিশোরগঞ্জে পুরাতন স্টেডিয়াম এলাকায় আছেন সহকর্মী নূর মোহাম্মদ। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা থেকে এরই মধ্যে যাত্রা শুরু করে কিশোরগঞ্জের পথে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর এই প্রথমবারের মতো তিনি কিশোরগঞ্জে আসছেন। আর এই তার আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে বইছে উৎসবের আমেজ। আপনি জানেন যে কিশোরগঞ্জে বেশ কিছু প্রোগ্রামে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর কিছুক্ষণ পরে অর্থাৎ 11:30টা নাগাদ জেলার পাকুন্দিয়া উপজেলার মির্জাপুরে পৌঁছাবেন তারেক রহমান এবং সেখানে মির্জাপুর এলাকার ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন এবং স্থানীয়দের সাথে সংক্ষিপ্ত মত বিনিময়ের পরেই তিনি যাবেন পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায়। সেখানে যে সরকারি যে একটি হ্যাচারি আছে, কার্ভ হ্যাচারি, সেটি পরিদর্শন করবেন এবং এরপরে তিনি পার্শ্ববর্তী জর্জ ইনস্টিটিউটে, আচমিতা জর্জ ইনস্টিটিউটে জাতীয় মৎস্য পক্ষের যে উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এবং এটি একটি প্রথমবারের মতো ঢাকার বাইরে কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের অনুষ্ঠানটি উদ্বোধন হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি দিক নির্দেশামূলক বক্তব্য দিবেন এবং সারা দেশের সফল মৎস্য চাষী মৎস্য খামারিদের মধ্যে স্বর্ণপদক সহ অন্যান্য পুরস্কার বিতরণ করবেন। এরপরই তিনি কিশোরগঞ্জ জেলা সদরে আসবেন এবং এই দুপুরের পরেই তিনি কিশোরগঞ্জে যে ঐতিহাসিক যে শোলাকিয়া ঈদগাহ ময়দান আছেন সেই শোলাকিয়া ঈদগাহ ময়দানে আসবেন এবং এই ময়দানের শোলাকিয়া ঈদগাহের উন্নয়নের ব্যাপক উন্নয়নমূলক যে কর্মকাণ্ডে উদ্বোধন করবেন এবং সেখানে ছাত্রদল আয়োজিত যে গাছের চারা রোপণ করবেন তিনি, একটা কর্মসূচি রয়েছে। এরপরে বিকেল নাগাদ তিনি এই স্টেডিয়ামে আসবেন এবং স্টেডিয়ামের সামনে এই যে কিশোরগঞ্জ স্টেডিয়ামে এখানেও বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে বিকেলের দিকে। এখানে তিনি যে বিএনপি সরকারের যে ইশতেহার ছিল, নির্বাচনী ইশতেহার ছিল, প্রতিশ্রুতি ছিল জনগণের কাছে যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, সেই মাহেন্দ্রক্ষণ শুরু হতে যাচ্ছে এখান থেকে এবং ফ্যামিলি কার্ডে তিনি এখানে উদ্বোধন ঘোষণা করবেন। তো কিশোরগঞ্জে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সফর উপলক্ষে কিশোরগঞ্জ স্টেডিয়াম থেকে আমার কাছে এই ছিল সবশেষ। প্রধানমন্ত্রীর সফরের আরও তথ্য জানতে এতক্ষণ সরাসরি ছিলাম কিশোরগঞ্জে।
সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। সরকারের দেয়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পথে ভাগ্য বদলাতে শুরু করেছে কৃষকের। 2 কোটি কৃষক কার্ড দেওয়ার কার্যক্রমে নিবন্ধনের আওতায় এসেছেন 11,65,000 জন। এর মাধ্যমে সরকারের সার, বীজ ও স্বল্প সুদে ঋণ সুবিধা সরাসরি পৌঁছাবে চাষির হাতে। তবে রাজনৈতিক প্রভাব আর স্বজনপ্রীতিতে বাদ পড়ার শঙ্কায় অনেকে। সেই সঙ্গে ডিজিটাল ভূমি রেকর্ডের ঘাটতি বিশেষ চ্যালেঞ্জ তৈরি করেছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সাইফুল ইসলামের রিপোর্ট। বিএনপির নির্বাচনী ইশতেহারে কৃষি ও কৃষককে শক্তিশালী করতে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্ব পায় কৃষক কার্ড দেয়ার প্রতিশ্রুতি, যা বহন করবে একজন কৃষকের সমন্বিত ডিজিটাল ও একটি ব্যাংকিং পরিচয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সরকার গঠনের পর পহেলা বৈশাখ টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ডের প্রাক পাইলটিং কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে এই স্মার্ট সিস্টেমের অন্তর্ভুক্ত হয় 11 উপজেলার প্রায় 22,065 জন কৃষক। পার্টনার প্রকল্পের ডিপিপির তথ্য বলছে, দেশে কৃষকের সংখ্যা 2,27 লাখ। চলতি বছরের মধ্যে 47 লাখ কৃষককে কার্ডের আওতায় আনার পরিকল্পনা সরকারের, যার মাধ্যমে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক, স্বল্প সুদে কৃষি ঋণ সহ কৃষকরা পাবেন নানা সুবিধা। রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতিতে যেন প্রকৃত চাষিরা বাদ না পড়ে তা নিশ্চিতের দাবি তাদের। সার, বীজ যে পাই, সরকার যদি আমার সহযোগিতা করে, আমি যেভাবে পাই কার্ডটা ওই সহযোগিতা করতে পারি। সার পাইলে, বীজ পাইলে, আমার টাকা পাইলে আমার অনেক উপকার হয়। ওইটা দিলে ভালো হবে, কিন্তু ওইটাও তো আবার সিন্ডিকেটের মধ্যে পড়ে যায়। দেখা গেছে কার্ড নিয়ে গেলে দিব না, তারপর এটা সরকার যদি ভালোভাবেই করে আমি মনে করি ভালো হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ইতোমধ্যে 11,65,000 জন কৃষক নিবন্ধনের আওতায় এসেছেন। তবে ডিজিটাল ভূমি রেকর্ড না থাকায় মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ে কিছুটা বেগ পেতে হচ্ছে তাদের। আগামী ডিসেম্বরের মধ্যে সকল কৃষকের তথ্য কালেকশনের জন্য আসলে এখন যে প্রক্রিয়াটা আমরা করব, যে নীতিমালা যেটা, তার কার্যক্রম আমরা শুরু করেছি। গ্যাংসার যেটা করব সেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং ওয়ার্কিং কমিটি কর্তৃক অনুমোদন হওয়ার পরে আসলে বলতে পারবো যে এটা কোন সিস্টেমের মধ্য দিয়ে আমরা আগাবো। এটা হয়তো আর 2-1 দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন। এই উদ্যোগ কৃষকের আয় 15 থেকে 20% পর্যন্ত বৃদ্ধির পাশাপাশি ভর্তুকি অপচয় কমাতে পারে 40%। এমন হিসেব দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, কৃষককে কৃষি যান্ত্রিকীকরণ, কোল্ড স্টোরেজ চেইন তৈরি ও মধ্যস্বত্বভোগী থামাতে সমান জোর দিতে হবে। যে কৃষক কার্ড প্রদান করা হলে সেটা উপকরণ সরবরাহ করা এবং কৃষকের কাছে পৌঁছে দেয়, এটা হয়তো সহজ হবে, কিন্তু দেখতে হবে যে পর্যাপ্ত পরিমাণে উপকরণ সহযোগিতা কৃষক পাচ্ছে কিনা। এখন উচিত হবে বিফোর ইট ইজ টু লেট, যেন এই পুরো প্রক্রিয়াতেই যথাযথভাবে এমনভাবে শুদ্ধতা নিশ্চিত করা হয়, যাতে করে এর মাধ্যমে এটাকে এই যে ইতিবাচক একটা উদ্যোগ সরকারের, সেটিকে আবার নেতিবাচক একটা জায়গায় ঠেলে না দেওয়া হয়, কারণ বাংলাদেশের ট্র্যাক রেকর্ড এটা আছে। কৃষক কার্ডের তথ্য ব্যবহার করে আগাম জানা যাবে কোন এলাকায় কি পরিমাণ সার, বীজ বা সেচ সুবিধা প্রয়োজন। স্মার্ট কৃষক কার্ড শুধুমাত্র একটি সরকারের সাহায্যের মাধ্যম নয়, বরং এটি তৈরি করবে দায়বদ্ধতার নতুন কাঠামো। কাজ সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত কৃষকের কাছে পৌঁছে দিতে তৈরি করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, সিংগাইর, মানিকগঞ্জ। অন্য প্রসঙ্গ, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে ডারউইনে আছেন রিপোর্টার তারিক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। স্মরণীয় এক জয় বাংলাদেশ দল তুলে নিল এই ডারউইনে, যেখানে আসলে 23 বছর অপেক্ষা করতে হয়েছে টাইগারদেরকে খেলতে আসার জন্যই। স্মরণীয় এক জয় বাংলাদেশ দল তুলে নিল এই ডারউইনে, যে বিপক্ষে লড়তে নেমেছিল তাদেরকে একেবারে গুড়িয়ে দিয়েছে। 3.5 দিনের মধ্যেই কিন্তু বাংলাদেশ জয় তুলে নিয়েছে এবং প্রতিটি সেশনে বাংলাদেশ ডমিনেট করেছে। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এমন জয় এবং কি এমন পারফরমেন্স অবিস্মরণীয়, বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে অসাধারণ একটি জয় এবং ইতিহাসটা নতুন করে লিখলো বাংলাদেশ দল। আমরা দেখছি যে আসলে দর্শক যারা রয়েছেন তারা বের হচ্ছেন একে একে করে,
বাংলাদেশি দর্শকরা নিশ্চয়ই মাঠে রয়েছেন, টাইগাররা যে সেলিব্রেশনটা করছেন সেই সেলিব্রেশনটা উপভোগ করবেন। তারা নিজেরা প্ল্যান করে রেখেছেন এই ম্যাচে আসলে জয়ের পরে কিভাবে সেলিব্রেট করবেন। যারা প্রবাসী বাংলাদেশিরা এখানে রয়েছেন তারা তো এসেছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট থেকে, তারা এসেছেন এই ম্যাচটিকে দেখতে, উপভোগ করতে, ইতিহাসের অংশ হতে। যদি বলি যে এই ম্যাচের পারফরমেন্সের কথা, প্রত্যেকটা সেক্টরে যদি দেখি যে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক থেকে বাংলাদেশ দল অজিদেরকে চেপে ধরে কিন্তু এই জয়টা উদযাপন করেছে। প্রথম ইনিংসে হাসান মাহমুদের 6 উইকেট, অজিদের টপ অর্ডার, মিডল অর্ডারকে একাই ধসিয়ে দিয়েছেন। তারপরে বলতে হয় যে তানজিদ তামিমের দুর্দান্ত এক সেঞ্চুরি, মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে তিনি সেই সেঞ্চুরি তুলে নিয়েছেন। তাদের বিপক্ষে 426 রান প্রথম ইনিংসে করেছে এবং পরের ইনিংসে আমরা যেমনটা দেখেছি বাংলাদেশ যখন বোলিং করছিল, দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া যখন ব্যাট করছিল তখনও কিন্তু একটা টোটাল মানে গেম টিম পারফরমেন্স যেটাকে বলে, হাসান মাহমুদ আবারও ব্রেক থ্রু এনে দিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে। তারপরে একে একে প্রতিটি বোলারের কাছ থেকেই কিন্তু সেই সাফল্যটা আমরা দেখেছি। মেহেদী হাসান মিরাজের কথা বলতে হয়, তিনি এখানে আসার পর যে ম্যাচটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল 3 দিনের, সেই প্রস্তুতি ম্যাচে একমাত্র সেঞ্চুরিয়ান ছিলেন মেহেদী হাসান মিরাজ। তিনি প্রথম ইনিংসে করেছিলেন 65 রান এবং দ্বিতীয় ইনিংসে কিন্তু 4টি উইকেট তুলে নিয়েছেন এবং তার অলরাউন্ড নৈপুণ্য একটা প্রতিযোগিতা তৈরি হয়েছিল বাংলাদেশ দলের মাঝে। যদি বলি যে মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ কে হবেন মূলত ম্যান অফ দ্য ম্যাচ, সেই জায়গা থেকে বলতে হয় যে এই টোটাল গেম পারফরমেন্স করে বাংলাদেশ এই জয়টা উদযাপন করছে। এবং কিছুক্ষণ আগে এইচপি দল এসেছে এখানে টপ এন্ড টি20 খেলতে, তারা কিন্তু মাঠে উপস্থিত হয়েছেন এই জয়ে সাক্ষী হতে। তো আমার কাছে ডারউইন থেকে এই সব শেষ খবর। ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের বিস্তারিত জানতে এখন সরাসরি ছিলাম অস্ট্রেলিয়ায়। দর্শক, আমরা আগেই আলোচনা করেছিলাম কৃষি কার্ডের বিষয়ে। আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন কৃষি তথ্য সার্ভিসের সাবেক পরিচালক ও কৃষি অর্থনীতিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় বাণিজ্য আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। আমরা শুরুতে একটু আলোচনা করতে চাই যে সরকারের যে 180 দিনের যে কর্মপরিকল্পনা ছিল সেটি প্রায় শেষের দিকে। সেক্ষেত্রে নতুন করে যে আমরা দেখছি যে আগেই কৃষক কার্ডের একটি পরিকল্পনা ছিল, সরকারের এজেন্ডায় আরও বিস্তৃত করা হয়েছে সেই এজেন্ডা, সেটি আসলে আপনি কিভাবে দেখছেন? না, উদ্যোগটি মানে মহৎ উদ্যোগ, কিন্তু ভাবতে হবে এর আগের সরকারও কিন্তু কৃষকদের জন্য কৃষি কার্ড প্ল্যান করে চলেছে এবং তাহলে সেগুলোর কি অবস্থা। এবং আজকে যে এই কৃষি কার্ডের যে উদ্যোগ নেওয়া হয়েছে এটা তো শুধু একটা আলোচনার মধ্যেই হলে হবে না, এটা আমাদের যে জাতীয় কৃষি নীতি আছে সেই কৃষি নীতিতে এটা অন্তর্ভুক্ত হতে হবে। সেখানে কিন্তু এখনও এটা অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয় হলো যে 10টি সুবিধার কথা বলা হয়েছে। বাংলাদেশে যারা জমির মালিক তারা কিন্তু কৃষক না, অনেকে বর্গা চাষি আছে, অনেকে বর্গা ক্ষুদ্র প্রান্তিক বিশাল একটি অংশ। তাহলে এদের চিহ্নিত কিভাবে হবে? নীতিমালায় কিন্তু বলা নেই এই কাজটি কারা করবে। এটাকে জেলা প্রশাসন করবে, না এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর করবে? তাহলে এখানে অনেকগুলো মানে বিষয় জড়িত। আপনারা বলেছেন যে ব্যাংকের ঋণের সুবিধা পাবে, আমার কৃষক জানতে হবে কোন মৌসুমে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ঋণের আবেদন করতে হবে। বলেছেন কৃষি উপকরণের সুবিধা পাবে। আজ পর্যন্ত কোনো কৃষি ডিলাররা কৃষকদেরকে ক্যাশ মেমো দেয় না। ন্যায্য মূল্যে আমাদের কৃষকরা কোনো কৃষি উপকরণ কিনতে পারে না। আপনারা বলেছেন যে উৎপাদিত পণ্য কৃষক বিক্রি করতে পারবে। যে এই যে বিষয়গুলা, এগুলো তো কৃষকের কাছে আপনার এটা সহজবোধ্য হতে হবে, কৃষকের কাছে এই বিষয়গুলো পৌঁছতে হবে। আবার প্রাথমিকভাবে এটা একটা ডাটাবেস থাকতে হবে। এই ডাটাবেসটা কারা করবে, কাদের কাছে থাকবে? তারপরে এখানে উল্লেখ নাই এই যে বজ্রপাতে যে আমাদের কৃষকরা যে মাঠে তারা যে হতাহত হয়, নিহত হয়, এই বিষয়ে কিন্তু এখানে কোনো উল্লেখ নাই। এই বিষয়ে একটা উল্লেখ থাকা উচিত ছিল। এবং এই যে বন্যা হঠাৎ, যেমন সুনামগঞ্জ এলাকায়, হাওড় এলাকায় হঠাৎ যে বন্যাটা আসে, এই বন্যা তো তাদের জন্য কী করণীয়, তাদেরকে আগাভাগে তুলে নিয়ে এসে একটা নিরাপদ স্থানে রাখা। এবং এইখানে যে আপনার যারা মৎস্য
চাষি, যারা প্রাণী সম্পদের চাষি, তাদেরও বলা হয়েছে যে এই সুযোগের আওতায় আনা হবে। তাহলে এগুলা কে নির্ধারণ করবে? যেমন যদি কৃষি সম্প্রসারণ দপ্তর করে, তাহলে যে সেখানে যে গ্রাসরুট লেভেলে যে কর্মরত এসেও, সে তো তার কৃষিকাজে কৃষকদের করবে, কিন্তু এই যে মৎস্য প্রাণী সম্পদের কৃষক, তাদের দায়িত্বটা কে করবে? অতএব এই বিষয়গুলোর একটা চুলচেরা আপনার মানে বিশ্লেষণ হওয়া দরকার। আর এটা বলা হচ্ছে দেখবে, কে দেখবে? এটা জাতীয় পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, এটা একটা মনিটরিং কমিটি হওয়া উচিত। আপনি যে দুর্যোগের কথাগুলো বললেন, আপনি কৃষি তথ্য সার্ভিসে ছিলেন দীর্ঘদিন, সেখান থেকে কৃষি বাতায়ন সহ বিভিন্ন ধরনের আপনার বার্তা পৌঁছে দিতেন, কৃষকের কাছে কাজ করতেন। সেক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ একটা আছে বাংলাদেশে, যেটি প্রতি বছর আমরা হুমকির সম্মুখীন হই এবং ক্ষতিগ্রস্ত হই, এবং বন্যা দুর্গত কিংবা ক্ষতিগ্রস্ত চাষিদের, কৃষকদের সরকার আবার প্রণোদনা দেয়। প্রণোদনা সিস্টেম এবং সার্বিক অবস্থা, এটি আসলে কতটা আরও ইফেক্টিভ করা যায়? না দেয়, কিন্তু এটা কি অ্যাকচুয়াল কৃষক পাচ্ছে কিনা এটা দেখার কে আছে, এবং যারা এটা তৈরি করে তারাও কতখানি সৎ এবং খুব ভালো মন মানসিকতা নিয়ে সত্যিকারের কৃষককে খুঁজে তাকে প্রণোদনাটা দিচ্ছে, এটা কিন্তু কেউ দেখছে না। আমি সেজন্যই বললাম একটা মনিটরিং সেল থাকা দরকার। এই মনিটরিং সেলটা মানে কাদের নিয়ে গঠন হবে? কোন কোন সংস্থা, কোন কোন প্রতিনিধি থাকবে? এটা আপনার মানে বিভিন্ন যে সকল বিভাগ জড়িত থাকবে তাদের প্রতিনিধি থাকতে পারে। এর বাইরেও যারা আমাদের মানে বিভিন্ন এনজিও আছে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আছে যারা কৃষি নিয়ে কাজ করে, সেই শ্রেণী সকল শ্রেণী পেশার মানুষ, এমনকি কৃষকদেরও প্রতিনিধি রেখে এটা একটা মনিটরিং সেল করা দরকার। আপনারা কথা বলেছেন যে যারা চাষি আছে, মূলত যারা জমি মালিক, তারা তো কৃষক কিংবা যেটি বলি আমরা মালিক, আর একজন বর্গা চাষি। সরকার এখানে কি সিস্টেম করবে? কার্ডে কি সেটি উল্লেখ করার জন্য অবশ্যই থাকতে হবে যে প্রান্তিক চাষি, তার উল্লেখ থাকতে হবে সে কী কী সুবিধা পাবে, বর্গা হলে সে কী কী সুবিধা হবে, যে জমির মালিক সে কী কী সুবিধা পাবে, যে মৎস্য কৃষক সে কী কী সুবিধা পাবে, প্রাণী সম্পদের যে কৃষক সে কী কী পাবে, এবং যে বলা আছে যে তারা কৃষি বিমা পাবে, কৃষি ঋণ পাবে, এগুলো তো বললে হবে না, এগুলো তো সত্যিকারভাবে একটা কাঠামো তৈরি করতে হবে। তারপরে সরকার এবং ব্যাংক, কৃষি বিভাগ মার্চ করতে হবে, সমন্বয় করতে হবে, এরকম বলছেন নাকি কোন প্রেক্ষাপটে তার কাজ? না, এটা হলো মনে করেন ব্যাংকের সঙ্গে আমরা কৃষি বিভাগে একটা নিবিড় যোগাযোগ থাকতে হবে, এবং এই কৃষকের তালিকাটা সত্যিকারের সেই কৃষকটাকে অ্যাকচুয়ালি কি তখন সে আপনার রোপামন করবে, তার রোপামনের জমি আছে, এগুলো দেখে শুনে সে কৃষককে আপনার ইয়েতে কৃষি ঋণের সুযোগ সৃষ্টি করতে হবে। কার্ডের সুরক্ষা অনিয়ম যাতে না হয় সেক্ষেত্রে আসলে সরকার, সেক্ষেত্রে প্রথমে যেটা হলো আমরা সব কিছুতেই দেখি যে একটা রাজনীতিকরণ চলে আসে, স্বজনপ্রীতি চলে আসে, এইটা আমাদেরকে একদম নির্মূল করতে হবে। সত্যিকারের যে কৃষক তাকেই আমাদেরকে এই সুযোগের আওতায় আনতে হবে, এবং এটা স্থানীয়ভাবেও আমাদের যে সকল মানে কৃষি ক্লাব বা কৃষক সংগঠন বা এনজিও আছে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে সত্যিকারের কৃষককে যাচাই বাছাই করার জন্য। এটা শুধু আপনার সাব এগ্রিকালচার অফিসারকে দায়িত্ব দিলে হবে না, বা প্রশাসনের কাউকে দায়িত্ব দিলে হবে না, এটা স্থানীয়ভাবে একটা এমনভাবে গ্রুপ করে দিতে হবে যে সত্যিকারী কৃষকদের যেন আমরা তুলে নিয়ে আসতে পারি। তাইলে আমরা যে আজকে চিন্তা ভাবনা করছি কৃষি কার্ডের কার্যক্রম এটা সার্থক হবে। সরকারের যে সফলতার যে উদ্যোগ, সফল যে কর্মসূচি, সেই উদ্যোগে আমরা প্রতিবেদন দেখলাম সবচেয়ে বেশি একটি বিশেষ চ্যালেঞ্জ হিসেবে রয়েছে ডিজিটাল ভূমি রেকর্ডের ঘাটতি। আমরা দেখেছিলাম যে বিগত সরকার আমলে অনেকভাবে ভূমি ডিজিটালাইজ বিভিন্ন কার্যক্রমের মধ্যেও আবার বিগত মন্ত্রী 380টি বাড়ি আমরা দেখলাম যে কানাডায়। সেক্ষেত্রে যে বর্তমান যে সংকট আমরা দেখছি এখনো, সেই সংকটটা কিভাবে আসলে উত্তরণ? সেটা তো অ্যাকচুয়ালি এখনও এটা ডিজিটালাইজ হয় নাই। এটা ডিজিটালাইজ যদি না হয় তাহলে স্থানীয়ভাবে এমন একটা হাব তৈরি করতে হবে, কৃষকদের ছবি দিয়ে, কৃষকদের নাম ঠিকানা সব দিয়ে, তার জমির পরিমাণ দিয়ে, সে কি প্রান্তিক কৃষক, সে কি বর্গা চাষি না সে জমির মালিক, তাইলে কিন্তু তাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। যদি কখনো ভুল ত্রুটি হয় সেটা সংশোধন করারও একটা নির্ধারিত আপনার নিয়ম থাকতে হবে, সময় থাকতে হবে। লাভজনক কৃষি এবং কৃষক, আমরা অতীতও দেখেছিলাম যে বাণিজ্যিকরণের যে তকমা 15 বছর আওয়ামী সরকার দিয়েছিল, বাণিজ্যিকরণ করতে পারেনি কৃষিকে, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক কিংবা যারা চাষি। এই সরকার, নতুন সরকার আসছে অনেকদিন পরে, আপনারা কি প্রত্যাশা করেন কৃষি খাতে যারা আছেন আপনারা, সরকার কি করতে পারে? আমরা কৃষি নিয়ে কিন্তু সব শ্রেণীর লোকই অনেক বড় বড় কথা বলি, কিন্তু কৃষকের প্রাপ্তি শূন্যের কোঠায় থাকে। আজ পর্যন্ত
আমরা কি কৃষকের পণ্য সরাসরি কিনতে পেরেছি? আপনি যতক্ষণ পর্যন্ত কৃষকের পণ্য ন্যায্য মূল্যে কিনতে না পারবেন, কৃষক কোনোদিন আপনার আর্থিকভাবে সে আপনার সুবিধা পাবে না। কারণ সে আজকে হয়তো 2 মণ ধান নিয়ে বাজারে যায়, ওটা বিক্রি করেই সে হয়তো আপনার আলু কিনবে, সাবান কিনবে, চিনি কিনবে। সে তো বাণিজ্যিকভাবে উৎপাদনও করে না, বিক্রিও করে না। অতএব যদি সরকারকে এই উদ্যোগটা নিতে হবে যে স্থানীয়ভাবে আপনার শস্য গুদাম তৈরি করতে হবে, আপনার সেখানে কতখানি রাখতে পারে সেটা একটা পরিকল্পনা থাকতে হবে যে আমার এই গ্রামে আমার আমনে এত টন উৎপন্ন হবে। সে এত টন রাখার ব্যবস্থা কতজন কৃষক? 100 জন কৃষক, 100 জনের নামে আপনার বস্তায় নাম লেখা থাকবে, তার নাম্বার দেওয়া থাকবে কার্ডের, সেখানে তার বস্তায় তার ধান জমা থাকবে। এরকম একটা পদ্ধতিগত যদি সুন্দর নিয়ম করা যায় তাহলে কিন্তু আপনার কৃষক উপকৃত হবে। ওই যে মধ্যস্বত্ব ভোগীদের যে দৌরাত্ম্য, সেটা থেকে কিন্তু আপনার ভোক্তারাও বাঁচবে, কৃষকও বাঁচবে। আমাদের প্রত্যাশা এমনই রয়েছে। স্যার, অনেক ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম সরকারের 180 দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন। আমাদের সাথে আলোচনায় এসে যুক্ত ছিলেন এআরসির সাবেক পরিচালক কৃষি অর্থনীতিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম। দেখছেন এসময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। গ্যাস সংকট কাটছেই না। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনে অপরিবর্তিত রয়েছে ভোগান্তির চিত্র। প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনেই দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। মূল লাইনে পর্যাপ্ত প্রেসার না থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না পরিবহন সংশ্লিষ্টরা। একই সঙ্গে পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে মেজাজ হারাচ্ছেন চালকরা। বিশৃঙ্খলা এড়াতে হিমশিম খেতে হচ্ছে পাম্প সংশ্লিষ্টদের। আশ্বাস না দিয়ে সংকট নিরসনে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। এখন 3 ঘন্টা অপেক্ষা করে পাইছি, কালকে আলো 6 ঘন্টা অপেক্ষা করে পাইছি। ভোগান্তিটা সকালবেলা একবার গ্যাস নিয়ে গেছি, 100 টাকার গ্যাস ঢুকছে, তো এখন আবার আসছি। আজকে বহুত দিন পরে 400 টাকার পাইলাম, অনেক দিন পর। এরকম প্রেসারে আজকে মনে 15 দিন পরে আজকে পেয়েছি। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। এক গুচ্ছ কর্মসূচি নিয়ে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তিনি এই পেকুন্দিয়াতে যে মৎস্য পুনঃ অবমুক্তকরণ যে কর্মসূচি রয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে, সেখানে তিনি এসে পৌঁছেছেন। এখন তিনি সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রীকে। এখানকার যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা স্বাগত জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষ, এই গ্রামবাসী এখানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ঠিক পেকুন্দিয়ার শেষ সীমানাটা রয়েছে, অর্থাৎ নদীর এপারে রয়েছে। নদীর ওপারে রয়েছে গফরগাঁও। যেই গফরগাঁও যে উপজেলা যেখানে জেলা রয়েছে, সেই জেলার মাঝখানে একটা নদী রয়েছে। এই নদীতে আসলে মূলত কিশোরগঞ্জ এবং গফরগাঁওয়ের মাঝখানে যে নদীটি, সেই নদীতে আসলে অবমুক্ত করা হবে এই মৎস্য পোনা, এবং এর মাধ্যমে আসলে যে মৎস্য পক্ষ যে রয়েছে সেটি আজকে উদ্বোধন করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এখানে স্বয়ং উপস্থিত হয়ে আজকে এই কর্মসূচি আজকে এখানে উদ্বোধন করছেন। আজকে সকালে তিনি ঢাকা থেকে রওনা দিয়েছেন এবং এই প্রথম কর্মসূচি তার আজকে পেকুন্দিয়াতে। যেই পেকুন্দিয়ায় তিনি এখন এখানে তিনি মৎস্য পুনঃমুক্ত করে এই কর্মসূচি উদ্বোধন করবেন। এখানে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর, এবং আমরা একটু চেষ্টা করব প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য। এই দিক থেকে আসলে এখানকার মানুষের যে উচ্ছ্বাস তাকে দেখার জন্য, সেটি আসলে এখানে না আসলে আসলে বোঝা যাচ্ছে না যে কি পরিমাণ তারা যে উচ্ছ্বাস প্রকাশ করছেন সাধারণ মানুষ যে প্রধানমন্ত্রী এক নজর দেখার জন্য। এখন আমরা দেখতে পাচ্ছি যে যতদূর দেখা যাচ্ছে দূর থেকে নিরাপত্তার কারণে আমাদেরকে দূরে থাকতে হচ্ছে। সাধারণ মানুষও কিছুটা বেশ দূরে রয়েছেন প্রধানমন্ত্রী যেখানে তিনি কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন। যে মৎস্য পোনা তিনি অবমুক্ত করছেন, তার খুব অবমুক্ত করেছেন
এবং গফরগাঁওবাসীও কিন্তু ওপার থেকে, নদীর ওপার থেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলে বলা যায় প্রধানমন্ত্রী এখন তিনি মঞ্চের দিকে এগিয়ে আসছেন এবং মঞ্চে তিনি অবস্থান করবেন। এখানে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর, সেই অপেক্ষায় রয়েছে এখানকার সাধারণ মানুষ। আমরা দেখতে পাচ্ছি যে মাছের পোনা তিনি অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এরপরে তিনি কিন্তু এখানে যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চে তিনি আসবেন এবং তিনি সেখানে সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে একটি সুন্দর একটি দৃশ্য আসলে আমরা দেখতে পাচ্ছি, যতটুকু আমরা দেখানোর চেষ্টা করব যে ওপারে, নদীর ওপারে গফরগাঁও এবং এপারে কিশোরগঞ্জের পেকুন্দিয়া, দুটি জেলাকে আসলে ভাগ করেছে এই নদী। এবং এই নদীতে আসলে একটি দীর্ঘদিনের প্রত্যাশা এখানকার সাধারণ মানুষের, গফরগাঁও কিশোরগঞ্জের একটা মাঝখানে একটা ব্রিজ হবে, যেই ব্রিজটির অপেক্ষায় আসলে আছেন প্রধানমন্ত্রীর কাছে। মির্জাপুর থেকে গফরগাঁওর বটতলা পর্যন্ত একটি ব্রিজ তারা আশা করছেন এবং এই ব্রিজটি হলে আসলে দুটি জেলার সঙ্গে সংযোগটি আরও বাড়বে এবং অর্থনৈতিক সামাজিকভাবেও কিন্তু তারা বেশ এই দুটি জেলা লাভবান হবে, সেই প্রত্যাশা কিন্তু এখানকার মানুষ করছেন। সেই দৃশ্য কিন্তু আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি। ওপারে কিন্তু গফরগাঁয়ের যে যারা রয়েছেন, গফরগাঁওর বটতলার এলাকার গ্রামবাসী, তারা প্রধানমন্ত্রীকে দেখার জন্য নদীর ওপার থেকে কিন্তু অপেক্ষা করছেন। আর এপারে কিন্তু রয়েছেন পেকুন্দিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি এখানে আজকে মৎস্য পণ্য অবমুক্ত করে এই কর্মসূচির উদ্বোধন করছেন। আজকে সারাদিন কিন্তু বেশ কয়েকটি কর্মসূচি কিন্তু তিনি হাতে নিয়েছেন এবং এই কিশোরগঞ্জে যেখানে কটিয়াদিতে সহ শোলাকিয়ায় বেশ কয়েকটি প্রোগ্রাম অনুষ্ঠান তার কিন্তু রয়েছে, যেখানে তিনি বৃক্ষরোপণ করবেন, মৎস্য পক্ষের উদ্বোধন করবেন এবং এখানে সাধারণ মানুষের মাঝে আসলে তিনি এখানে কথা বলবেন, একই সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। আজকে বিকেলে এখানকার যে স্টেডিয়াম রয়েছে কিশোরগঞ্জে, সেই স্টেডিয়ামে তিনি আজকে মূলত ফ্যামিলি কার্ডের যে আনুষ্ঠানিক যাত্রা সেটি কিন্তু আজকে উদ্বোধন করবেন। অর্থাৎ এতদিন যে ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হয়েছিল এই বছরেরই, তখন কিন্তু সেটা পাইলট প্রকল্প ছিল। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মঞ্চের দিকে এগিয়ে আসছেন এবং তিনি মঞ্চে উঠছেন এবং সাধারণ মানুষের মধ্যে একটি উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী উঠেছেন মঞ্চে এবং সবার মধ্যে যে উচ্ছ্বাস সেটি বহিঃপ্রকাশ কিন্তু ঘটেছে। তাকে কিন্তু হাত নেড়ে স্লোগান দিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং অভ্যর্থনা জানানো হচ্ছে প্রধানমন্ত্রীকে, এবং প্রধানমন্ত্রী দুই হাত নেড়ে এই সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি এই অভ্যর্থনা গ্রহণ করছেন এবং তিনিও সাধারণ মানুষের প্রতি শুভেচ্ছা জানাচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখতে পেলাম এই মঞ্চে ওঠার পরে। তিনি এখানে কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই অপেক্ষায় আছি তিনি কখন বক্তব্য রাখেন এবং বক্তব্যের সময় তিনি তার বক্তব্যটি আমরা প্রচার করার জন্য চেষ্টা করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান এখন ইতিমধ্যে মঞ্চে অবস্থান করছেন, যদিও আমরা দূরে রয়েছে, যদিও এই অনুষ্ঠানটিতে নিরাপত্তার কারণে বেশ দূরে থাকতে হচ্ছে সকলকেই। প্রধানমন্ত্রী নিরাপত্তাজনিত কারণে আসলে মূলত এখানে একটু দূরে থাকার কারণে আসলে মূলত আমরা একটু পিছনে রয়েছি, যেখান থেকে দেখার চেষ্টা করছি যে প্রধানমন্ত্রী আসলে যে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি কথা বলবেন, যে আজকে যে কর্মসূচি তারা উদ্বোধন করতে যাচ্ছেন তার কিন্তু একটি চিত্র আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তিনি মঞ্চে কিন্তু অবস্থান করছেন এবং সাধারণ এলাকার যে এখানকার স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করছেন। মঞ্চে যারা উপস্থিত ছিলেন তাদের সাথে কথা বলেছেন। প্রধানমন্ত্রী এখন তিনি কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন, সেটি কিন্তু আমরা আশা করছি। উৎসাহ দেওয়ার জন্য, তাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য আমরা খুব সংক্ষেপে এই প্রোগ্রামটি শেষ করব। শুধুমাত্র এই এলাকার মানবাদী মানুষের নেতা, এই এলাকার মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ এখন শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এখন এখানকার স্থানীয় যারা নেতাকর্মী যারা আছেন তারা এখানে বক্তব্য রাখছেন আমরা দেখতে পাচ্ছি। মাননীয় প্রধান অতিথি আমাদের বাংলাদেশের সম্মানিত নেতা, বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত, আমাদের মৎস্য প্রতিমন্ত্রী, এখন এখানকার যে সাধারণ মানুষের যে মধ্যে উচ্ছ্বাস, পুরো এলাকার মানুষজন এই পুরো এলাকা জুড়ে অবস্থান করছেন। এই আশপাশের গ্রাম থেকেও কিন্তু সাধারণ মানুষ আজকে
এই পেকুন্দিয়ার যে সভাস্থল যেখানে কর্মসূচি পালন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই কর্মসূচিতে তারা যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য, তার কথা শোনার জন্য। আসলে এখানে অধীর আগ্রহ থেকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি তারা অপেক্ষা করছেন। আমরা চেষ্টা করব প্রধানমন্ত্রীর বক্তব্যটি প্রচার করার জন্য, এবং এখান থেকে আসলে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন, যে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ আশপাশের বিভিন্ন গ্রাম থেকেও তারা কিন্তু এখানে এসেছেন, এবং এখান থেকে তারা দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য তারা অপেক্ষা আছেন। তো কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন এই মঞ্চে। আমরা সেই বক্তব্য প্রচারের জন্য আমরা অপেক্ষায় আছি। যখন তিনি বক্তব্য রাখবেন তখন আমরা সরাসরি সম্প্রচার যাবো। তো এই ছিল আমার কাছে মূলত এই। কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর কার্যক্রম বিস্তারিত জানতে এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। দেখছেন এই সময় বাণিজ্য। ইউরোপীয় ইউনিয়নের বাজারে পোশাক আমদানির পাশাপাশি কমেছে দাম। চলতি বছরের প্রথম 6 মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইইউ পোশাক আমদানি কমিয়েছে 9.70%। এর মধ্যে বাংলাদেশ থেকে কমেছে 16.43%। তবে জুনের ঊর্ধ্বমুখী হিসেবে মিলেছে সামান্য স্বস্তি। চাহিদা কম, তাই ইউরোপের পোশাকের বাজারে কমেছে দামও। ইউরোস্টেটের তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে জুনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি কমেছে 9.70%। মোট আমদানি দাঁড়িয়েছে 4110 কোটি ইউরোতে। পোশাকের গড় দামও কমেছে 3.53%। ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে লেগেছে বড় ধাক্কা। বছরের প্রথম 6 মাসে জোটভুক্ত দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে 16.43%। রফতানি আয় নেমেছে 864 কোটি ইউরোতে। পোশাকের গড় দাম কমেছে 8.94%। তবে জুনে কিছুটা স্বস্তি মিলেছে। এ সময় ইউতে তৈরি পোশাক রফতানি 0.87% বেড়ে দাঁড়িয়েছে 137 কোটি ইউরোতে, যদিও পোশাকের গড় মূল্য কমেছে 5.31%। কেবল বাংলাদেশ নয়, ইউরোপের বাজারে চাপের মুখে অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশগুলোর রফতানিও। প্রথম 6 মাসে চীনের পোশাক রফতানি কমেছে 8.88%, তুরস্কের 14.60%, ভারতের 12.49%, পাকিস্তানের 12.53%, শ্রীলঙ্কার 11.21% আর কম্বোডিয়ার 8.84%। তবে ব্যতিক্রম ভিয়েতনাম, দেশটির রফতানি বেড়েছে 0.36%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। বন্ধ হওয়া ঢাকার বৃত্তাকার নৌপথ ফের চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার দায়িত্ব দেওয়া হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানকে। প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও ডিটিসিএ। সংশ্লিষ্টরা বলছেন সড়ক পথে সংযোগ, দূষণমুক্ত নদী এবং উন্নত মানের জলযান নিশ্চিত করলেই সফল হবে বৃত্তাকার নৌপথ। বুলবুল রেজানি পথ। বুড়িগঙ্গার বাদামতলী ঘাট, দীর্ঘদিন ধরে নোঙর করা 6টি ওয়াটার বাস, জরাজীর্ণ যানগুলোর একটিরও নেই ফিটনেস। এখন নিলামে বিক্রির চেষ্টা করছে বিআইডব্লিউটিসি। খরচ কম, নেই যানজট, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যের যাত্রা। 2004 সালে আশুলিয়া থেকে সদরঘাট পর্যন্ত দুটি ছোট লঞ্চ দিয়ে প্রথম ওয়াটার বাস সেবা উদ্বোধন করা হয়। কিছুদিন পর সেবাটি বন্ধ হয়ে যায়। 2010 সালে এই রুটে আবার নামানো হয় দুটি ওয়াটার বাস। 2014 সালে 2 ধাপে নামানো হয় আরও 10টি। 2016 সালে এই সেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। অন্যতম কারণ অব্যাহত লোকসান। এই প্রকল্পে 2 ধাপে নৌপথ খনন, ল্যান্ডিং স্টেশন, টার্মিনাল সহ অবকাঠামো তৈরিতে ব্যয় হয় 83 কোটি টাকা। এছাড়া ওয়াটার বাস কেনা ও পরিচালনায় ব্যয় হয়েছে প্রায় 38 কোটি টাকা। সব মিলিয়ে বৃত্তাকার নৌপথে প্রায় 122 কোটি টাকা ব্যয়ের প্রায় পুরোটাই গেছে জলে। আবারও চালু হচ্ছে বৃত্তাকার নৌপথ, তবে এবার দায়িত্ব দেয়া হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানকে। বিআইডব্লিউটিএ বলছে নদী দূষণ রোধ, নৌপথের সঙ্গে সড়কের সংযোগ ও প্রচার বাড়ালে এই প্রকল্পের সফল বাস্তবায়ন সম্ভব। বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মহোদয় কয়েক দফা পরিদর্শন করছে। ঢাকা সমন্বিত যে সড়ক পরিবহন ব্যবস্থার সিনিয়র সচিব মহোদয়, উনিও কিন্তু পরিদর্শন করছে, করিয়ে এই বিষয়গুলোর ত্রুটি বিচ্ছুতি ফাইন্ড আউট করতেছে এবং বিভিন্ন সংস্থাকে দেওয়া হচ্ছে যাতে করে
এই কর্মসূচিটা বাস্তবায়ন করা যায়। বিশেষজ্ঞ বলছেন পুরো বৃত্তাকার নৌপথ চালু করতে হলে ভেঙে ফেলতে হবে অনেকগুলো সেতু, কারণ সেতুগুলো নিচু, এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বিগত সময় আমরা ব্যর্থ ছিলাম, কিন্তু আমাদের পরিকল্পনা গাফিলতি ছিল এবং সেই গাফিলতিটাকে আমরা অ্যাড্রেস না করেই কিন্তু বারংবার ভুল করে গিয়েছি। এখন আবার নতুন করে উদ্যোগটা হয়েছে, তাহলে আমাদের সবার আগে দেখতে হবে আগে কেন আমরা ফেল করেছিলাম। আমরা আবারও তো শত কোটি টাকা তার লোকসান অ্যাফোর্ড করতে পারি না, তাহলে সেই বিজনেস মডেলটা খোঁজা দরকার, ভুলের কারণগুলো অনুসন্ধান করা দরকার। ওয়াটার বাস আপাতত গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। অপচয় কাকে বলে, কত প্রকার ও কি সরেজমিনে দেখতে হলে আপনাকে আসতে হবে বাদামতলী ঘাটে। এখানে নোঙর করে রাখা হয়েছে কয়েকটি ওয়াটার বাস। অতীতে শত কোটি টাকা খরচ করে ব্যর্থ হয়েছিল প্রকল্পটি, আবারও চালু হচ্ছে সেই সেবা। প্রশ্ন উঠেছে, এবার কি লাভের মুখ দেখতে পাবে প্রকল্পটি? বুলবুল রেজা, সময় সংবাদ, সদরঘাট, ঢাকা। দেখছেন এ সময় বাণিজ্য। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। চাহিদা যাতে মানুষ পূরণ করতে পারে, প্রিয় ভাই বোনেরা, এবং এই কল্যাণমুখী রাষ্ট্র করতে গিয়ে আমাদের আরেকটি পরিকল্পনা ছিল, এই যে এখানে হাজার হাজার মা বোনেরা আজকে দাঁড়িয়ে আছে, আমাদের এই মা বোনদেরকে শিক্ষিত করার জন্য দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, উনি একটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। দায়িত্বে ছিলেন উনি একটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেটি হচ্ছে নারীদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 12 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত। যেহেতু অর্ধেক নারী, কাজে এই নারী সমাজকে যদি আমরা পেছনে রাখি, ফেলে রাখি পিছনে, তাহলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নারীদের শিক্ষা অনার্স পর্যন্ত ফ্রি করে দেওয়া হবে, সকল খরচ সরকার বহন করবে। কিন্তু এখানে অনেক বোনেরা আছে, অনেক সন্তান তুল্য মেয়েরা আছে, তোমাদেরকে কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে ইনশাআল্লাহ, যাতে বড় হয়ে এই দেশের হাল তোমরা ধরতে পারো। শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা উপবৃত্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ সরকার থেকে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আপনারা দেখেছেন আমরা যেমন এই ব্যবস্থা গ্রহণ করেছি, একই সাথে গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা হাজার হাজার প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে, যারা গরিব মানুষের বাচ্চা, যে গরিব মানুষের সন্তান, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে বছরে একবার করে স্কুল ড্রেস দিতে চাই। শুধু কিশোরগঞ্জে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি ছিলাম সেখানে। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গে থাকুন। দেখছেন এ সময় বাণিজ্য। গ্রাহকদের সঞ্চয় করাকে আরও সহজ করতে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স ও বিকাশ যৌথভাবে চালু করেছে ডিজিটাল এফডিআর সেবা। এখন বিকাশ অ্যাপ থেকেই গ্রাহকরা কোনো কাগজপত্রের ঝামেলা ছাড়া ঘরে বসেই আইডিএলসিতে ফিক্সড ডিপোজিট চালু করতে পারবেন। বর্তমানে 6 মাস ও 12 মাস মেয়াদে 10,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত এফডিআর খোলার সুযোগ থাকছে। সম্প্রতি নতুন এই সেবা চালুর ঘোষণা দেন আইডিএলসি ফাইন্যান্সের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর এম জামাল উদ্দিন এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ। দেখছেন এ সময় বাণিজ্য। $10 কোটি খরচ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈরী সম্পর্ক মেরামতের চেষ্টা করছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। রিপাবলিকানদের হয়ে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে এত বড় অঙ্কের অর্থ খরচের পরিকল্পনা করছেন টেসলা প্রধান। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে। এই ছিল এ সময় বাণিজ্যে। এরপর দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ কাজল আপনাকে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।